আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। কোনো সাড়া নেই। পদ্মজা পিছনে ফিরে তাকালো। লিখন এক দৃষ্টে তাকিয়ে আছে। অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে? পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল। কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই, আসি আমি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান, না ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল? ছিল না। আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এতটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন ম্লান হেসে বলল, আচ্ছা, আজ আসো। একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের আবারও তাকালো, সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরিচিকার পেছনে অনেক দৌড়েছেন, আর না। এবার নিজের জীবনটা নতুন করে সাজান। আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল? পদ্মজা একটু সময়ের জন্য হলেও থমকায়। লিখন বলল, এভাবেই ভালো আছি আমি। তুমি এভাবেই সারা জীবন ভালো থেকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লিখন সাহ তো একই ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। যে বুঝেও বুঝতে চায় না, তাকে বুঝিয়ে লাভ নেই। সে দুপা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে আছে। তার অশ্রু সজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমোনো যাবে। সে বিড়বিড় করল, আমি মানতে পারি না তুমি অন্য কারো। আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ তিনটে ঘোর লাগা কণ্ঠে ভেঙ্গে ভেঙ্গে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে। আমার কোনো কথাবার্তায় কি তুই শুনবি না? পূর্ণা অপরাধী স্বরে বলল, আর হবে না আপা। আগামীকাল সন্ধ্যের আজানের সাথে সাথে ঘরে চলে আসব। জি না, বিকেল থেকেই ঘরে থাকবেন। এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না। তুই 2 দিন পর বাড়িতে চলে যাবি। তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবল, তারপর বলল, যাব, কয়দিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেট যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। আচ্ছা। পূর্ণা খুক খুক করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা বাঁধিয়েছিস? জ্বরও আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো। পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা নেব। তা তো সবসময় বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি। গড়গড়া কুলি করে এরপর ঘুমাবি। আপা, তুই চুপ থাক, চুপচাপ লেপের ভেতর শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারিদিক নির্জন, থমথমে, কোনো সাড়া শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে, যদিও এই বাড়িতে সবসময়ই রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ালো। কান খাড়া করে বুঝতে পারল শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আপার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে।
কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে। তোমার লাগে কয়বার হুইসি বইলা ভাইব না, সবসময় হইতে দিয়াম। মারিদে যেভাবে এতদিন ছিলা আইজও থাকবা, বিছনাত উঠার গাইগুই করবা না। মাটিতে অনেক ঠান্ডা লাগে, আমার এক কোনায় জায়গা দাও। তুমি মাটিত থাকবা মানে মাটিত থাকবা, কামলা হইয়া মালিকের সেরির লগে হুইবার সাহস আর করবা না। আমি বিছানাত ঘুমাইতাম, তুমি আমার বউ লাগো, তুমি মাটিত ঘুমাইবা, আমি তোমারে জামাই মানি না। দেখো রানী। এরপরই একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে, নিশ্চয়ই রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা সে শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারোর সামনে ঝগড়া করে না, রাতে নিজ ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য সংসারে কি ভালোবাসা সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্য ভৃত্য। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সবসময়ই থাকে। লিখন মৃদুল এক ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার, সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করেছে, সবে মাত্র অন্য পাশে ফিরে চোখ বুজেছে, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলে মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়ল। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়ের ঘুম পাইতেছে না? তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি? আপনি না, তুমি। একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে। মৃদুল হাসল, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো, সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সেই বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক, তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক। পদ্মজা সব সময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসল, তারপর বলল, কি বলছো? তেমন কিছুই না, ঘুমাও এখন, আমারও অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। মৃদুল হতাশ হয়ে চোখ বুজল। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পেছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় এক পাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে, চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না, শান্তশিষ্ট চুপচাপ। মাঝে মধ্যে ঢাকা যায়, দেখা হয়, তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজ ইচ্ছায় কথাও বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে, তাই পদ্মজা জুতো জোড়া খুলে দরজার পাশেই রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারিদিকে, দূরে কোথাও শেয়াল ডাকছে, গা ছমছমে পরিবেশ। এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে, কেমন গায়ে কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পেছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো, মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছন লুকিয়ে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে।
আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজার রগে রগে দামামা শুরু হয়। কি হতে চলেছে আজ, সে কি দেখবে? পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তার আপা আসছে না কেন? সে জুতো পরে বেরিয়ে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়। এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে। মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে, তার আপার পানি গরম করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কেন রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে জুতো দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল। গিয়ে দেখলো আমির ঘুমোচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে। এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আপার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে। কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সে আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ের পথ ধরে। পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয় তলার একটা জানলা হাট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজার উষ্ট্রদয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? দ্বিতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশিরে অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুঁয়েই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখানে তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নাববে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে, ডান দিকের কোনো এক ঘরে। আর আলমগীর ডান দিকের কোনো ঘরের জানালা দিয়েই ঢুকেছে। মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে। তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিলে চমকে ওঠে। রুম্পা! শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি হাত থেকে ছুটে যাচ্ছে। আলমগীর দুহাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। যদি রুম্পা পড়ে যায়? এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তৎক্ষণাৎ আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, লম্বা চুল, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড় সড়ো দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। একসময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুথুবু হয়ে গেছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পেছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল,
বোন, সাহায্য করো! অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। দুই হাত ঝাপটে ধরে রেখে রুম্পাকে বলে, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয় ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্টে অনুরোধ করে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে নিয়ে খালপাড়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা মনে হয়। আবার পারিজার খুনের বর্ণনাও ঠিক এমনই। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে। সেই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা রুম্পাকে দ্রুত সরিয়ে নেয়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজার দিক দিশা হারিয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে? পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে? নাকি পারিজার খুনিকে ধরবে? থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতুরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা। সময়টা যেন থমকে দাঁড়িয়ে চড়ছে দণ্ডশূলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে। আরেক হাত পূর্ণার কাঁধ ছুঁয়ে দেখল কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে। কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তির ধূপধাপ শব্দ। পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানের রক্ত লাগতেই সে আঁতকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখল যে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়েছে সেই লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা, পদ্মজা বোন, সহায় হও। টানা পড়েনে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না। যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষিয়ে যাচ্ছে। এই রাতের আধার এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করেছে। ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না। উত্তরের হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসল। খুব কাছ থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজা কপাল কুঁচকে ফেলল। লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজর কাড়ছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইল, কিন্তু পারল না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল। তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটাকে এক চুলও নড়াতে পারেনি। রুম্পা গোঙাচ্ছে। পূর্ণা যন্ত্রণায় কাটছে, ভয় জুবুথুবু হয়ে আছে।
রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটির হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, তারপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল। আর কিছুক্ষণ, তাহলেই সেই ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিবে। উড়ে যাবে রুম্পার রুহ। আলমগীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মিনীর প্রাণ বাঁচাতে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। ফলে রামদা আরও গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরায়, অজ্ঞাত লোকটি সেভাবে কাতরাতে থাকলো। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাতরাতে থাকা দেহটি ডিঙ্গিয়ে আলমগীর রুম্পার কাছে যায়। তারপর পদ্মজার দিকে তাকালো। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখে যেন ধিকি ধিকি আগুন জ্বলছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি। নিস্তেজ হয়ে পড়ে পদ্মজাও। সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সব এলোমেলো লাগছে, মাথা ভন ভন করে ঘুরছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়। ভয় কাঁপতে থাকে, নাভি উল্টে বমি বেরিয়ে আসে। আলমগীর তাড়াহুড়ো করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ্য তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না। এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরের কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও না। কেউ না কেউ সরিয়ে দিবে। সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও। আমার অনেক কথা বলার আছে। আমি চিঠি লিখব তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। রুম্পা দ্রুত পায়ে হেঁটে পদ্মজাকে জড়িয়ে ধরল। তার বুকটা হাহাকার করছে। পদ্মজার কথা খুব মনে পড়বে। আলমগীর অস্থির হয়ে চারিদিক দেখছে, আতঙ্কে কাঁপছে সে। এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না। তার আগেই টেনে নিয়ে দৌড়তে থাকলো। পদ্মজা তাদের যাওয়ার পানেই চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে, না হওয়া সংসার পাতার স্বপ্ন পূরণ করতে দৌড়চ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুল। এরপর দুই হাত সামনে এনে দেখল টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তারপরেই সম্বিত ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। দৌড়ে আসে পদ্মজা। পূর্ণা পিটপিট করে তাকায়। পূর্ণাকে দু হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীরে ভার তো আর কম নয়। পদ্মজার শক্তিতে কুলোচ্ছে না। সে পূর্ণাকে আকুতি করে বলল, ওঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো ভর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পদ্মজা শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করে। পদ্মজার পা জোড়া ঠকঠক করে কাঁপছে। সে জানে না এটা শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে, আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়ার নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে, কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুই বোনের ওপর। জঙ্গলের গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে সদ্য খুন হওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের ওপর। আর একটু দূরে ছিমছাম গরনের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে আর একটা দুর্বল দেহকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতর। দুজনের গায়ে তাজা লাল রক্ত। এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর।
যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর প্রাণীরা। প্রতিদিনের মতোই ভোরের আলো নিষ্কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়টা থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে, কনকনে ঠান্ডায় গোসল করছে। এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমোচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে, বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে। যখন রাতে তারা দুই বোন দোতলায় উঠছিল, তখন পেছনে কেউ যেন ছিল। এত চিৎকার চেঁচামেচি হয়েছে, আর কেউ শোনেনি? অন্দরমহলের রিদওয়ান এবং মজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল, কারণ তাদের ঘর ডান দিকে, আর ডান দিকেই এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে, আলমগীর চেঁচিয়েছে। বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল, দুবদাব শব্দ তুলে কাতরেছিল। তবুও কেউ আসেনি। কেন? তার কেন মনে হচ্ছে সবাই শুনেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আসে। সব কিছু ওলটপালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো? এ কি মা হেমলতার গুণ? পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। চোখে পড়ে আলমগীরের দেওয়া চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সে অপলক চোখে চাবির দিকেই তাকিয়ে থাকলো। আমি ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অবধি তোলা, আঁচল বুকে নেই, চুল এলোমেলো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে, তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করল। পদ্মজার দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মবতী, কি হয়েছে? এ কি অবস্থা তোমার? পদ্মজা কিছুই বলল না। সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখল। আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কাঁপছো তো, কি হয়েছে? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে আসে, আর চোখ ছাপিয়ে জল। আমির অবাক হয়েই তাকিয়ে আছে। পদ্মজা আমিরকে আচমকাই জড়িয়ে ধরল। আমিরের পুরো শরীর মুহূর্তেই ঠান্ডা বরফ হয়ে যায়। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকল। আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। পদ্মজা আরও শক্ত করে আমিরকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি আমি খুন করেছি। কি কি বলছো? এই পদ্মজা। পদ্মজা আমিরের পিঠ খামচে ধরল। আমি এটা কেমনে করলাম? আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো না আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনাটা বলল। সে নিজের কাজে নিজেই অবাক। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরল। বলল, কিছু হয়নি, শান্ত হও, কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘোরের মধ্যে আছে। তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্যের কোঠায়। আমির তা বেশ বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো, নিজেই পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন শরীর না, বরফ, এতই ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো। না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলে, তোমার ঘাড়ে টান পড়বে, আমি যেতে পারবো। আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে। পদ্মজাকে বিছানায় শুইয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকতে তোমার কিছু হবে না, ডান দিকে তো? পদ্মজা হ্যাঁটুচোখ মাথা নাড়ালো। আমির সোয়েটার পরে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুত উঠে বসল। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই? আমির নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধ হয়। পদ্মজা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে যায়। এটা কি করে সম্ভব? এই কাক ডাকা ভোরে লাশ থাকবে না কেন? আলমগীরের বলা কথাগুলো মনে পড়তেই পদ্মজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বুজে।
তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। অন্ধকার নেমে এসেছে। রোন্দা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল। পূর্ণা শুয়েই আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল। এরপর বলল, আপা সন্ধ্যের নামাজ পড়েনি, তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিয়রে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণার সাড়া পাওয়া যায়নি। বেঘোরে ঘুমোচ্ছে। সেদিনের ঘটনার 6 দিন কেটে গেছে। পূর্ণা স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বের হয়নি। কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে। খুব জ্বালাতন করে। আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে। কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বেলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করল, প্রান্ত কোথায়? লাহারি ঘরে। ওখানে কি করে? কি হিজিবিজি বানাই, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। মজা করে বলছিস কেন? হিজিবিজি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওরে বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়েই আছি। কথা শেষ করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসল। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না শুধু, ভীষণ বুদ্ধিমতীও বটে। চাল চলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী স্বরে বলার চেষ্টা করল, রাতের বেলায় কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে দিয়ে হাসল। বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। সারাদিন কাজ করেন, এখনো করবেন? বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আছি আমি সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শোনেনি। আলমারির ভেতর কাঁথা সুই সুতো রেখে বলল, যতদিন আছি আমি এগুলো বের করতে যেন না দেখি, বুঝছেন? আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়চ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন। দিতেছি বাবা। আমি যাচ্ছি তো, বলল পদ্মজা। তুমি জামাইরে নিয়ে কলপারে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। আসুন কলপারে। কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতই ঘন যে 5-6 ফুট দূরের কিছুই দেখা যাচ্ছে না। পদ্মজা কল চাপছে, আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানির আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণাকে ঘুমিয়ে গেছে? হুম ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে। আর ফজরের আজানের আগ থেকে উঠে পক পক শুরু করে। ঘুমোতে পারে না। পদ্মজা শব্দ করে হাসল। বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? বোনের পক্ষই তো নিবে। ক্ষণকাল পিনপতন নীরবতা। আমিরের জুতো ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি। তবুও? না, বলিনি, আর বলবও না। আমির পায়ে গট গট শব্দ তুলে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানেই তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা আর 3 দিন ছিল। তারপরে আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমোয় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল।
পর পর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারো মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে 3 জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে, যেতে থাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কোণার রহস্য সে নিজের নখদর্পণে আনবেই, এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবার সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণার আর ঘুম পায় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলে, এই মেয়েকে বিশ্বজয় করে ফেলবে পড়ে। এত তো আপাও পড়েনি। বাত্তিটা নিভিয়ে এসে ঘুমা, অনেক পরশোস, কিরমির করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাত্তিটা না, বাতিটা হবে। থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেব, আমারে কিছু শেখাইতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে, ঝিম মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলে, এবার হারিকেনের আগুন নিবা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নেভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নেভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে, লেপের ভিতর ঢুকে। তার ঠান্ডা পাঁজরা পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হই করে ওঠে। ও মা গো, কি ঠান্ডা, এই দূরে যা। প্রেমার আগে চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে, এমনি তাকাস কেন, খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে। সকালে উঠে নামাজ পড়াও হবে না, বই পড়াও হবে না। এটা ভেবে প্রেমা পাশ ফেরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরল, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব খুশি। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়। ঠোঁটে ফুটে ওঠে মুচকি হাসি, প্রায় এরকমই হয়। সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বিলি কেটে দেয়, হাত পায়ে নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়। তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনেই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবারও শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতেই মনে পড়ে যায় তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি। তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়। পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করল, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে নাকি পইরা গেছিলা। ভালো আছি। তোমার কি ধপাস ধপাস কইরা পইরা যাওয়ার ব্যামো আছে? পূর্ণা কিছু বলেনি। পদ্মজা নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে। মৃদুল দেখল পূর্ণা কপাল কুঁচকে কাঁধে হাত বোলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইল, বেদনা করে? দায়ের উপর পড়ছো, কতটা কাটছে কে জানে। তার উপরে শীতের দিন, এই ঘা সহজে ভালা হইব না। এইখানে তো বাতাস হইতেছে, ঘরে যাও, ঘা বাড়াইও না। না, এখানেই থাকবো। মৃদুলার জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। এর পরদিন একটু পর পর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টুমি, হাসি সবই ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী, পূর্ণা টের পায়।
এই বাড়িতে আসার পর দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে। সবার অগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে, খুব মনে পড়ছে মৃদুলকে। হারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়, কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা ধরপড়িয়ে বিছানা থেকে নামে। আবারও সেই ডাক ভেসে আসে, কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রুকুঞ্চন করে টিনের দেওয়ালে কান পাতে। আবারও ভেসে আসে চেনা স্বর, এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক করে উঠল, সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা, ভাইয়া, আপনি ঘাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণা তাড়াহুড়ো করে সোয়েটার পরে, টাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হারিকেনে নতুন আগুন জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের, তবুও পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার অবধি গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারিদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণেই লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে, তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতল জল বাতাসে শীত যেন আরো একটু বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন রেখেছেন? কেমন আছো? পুরুষের ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তুলল। অন্যবেলা তো এমন হয় না, এখন এমন হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা? পূর্ণা বলল, ক্ষতস্থান পেকেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকালো। চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল কালো চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না, এত রাতে আসা ঠিক হয়নি। এত রাইতে আমার ডাকে তুমি সাড়া কেন দিলা? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনের কেউই জানে না তারা কেন দেখা করেছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণাও জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এইটুকুই জানে, তাদের অশান্ত মন শান্ত হয়েছে, খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রুকুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করে? দেখি কেমনে কি হইছে। মৃদুল 2 পা এগিয়ে আসে। পূর্ণা পিছিয়ে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধে হাত দিতে চাওয়া অন্যায়। সে তো দেখা করাও অন্যায়। সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্য রকম। ব্যথা কমেছে? হুট করে বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। পাকলে এরকমই হয়। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ, দুইটাই। আপনাকে ভয় পেলে তো আসতাম না, আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝি পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে 2জন প্রাপ্তবয়স্ক পুরুষ নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতাছে কোনো বশীকরণ তাবিজের জোরে এইখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি যে কি ভালো দেখাচ্ছিল।
তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুত নেই। সে গাঢ় স্বরে বলল, পীড়িতের মায়া বড় জ্বালা। কপাল ঈষৎ কুঁচকে পূর্ণা প্রশ্ন করল, কার পীড়িতের দহনে জ্বলছেন? তোমারে কইতে হবে? না, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হেরিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তা শুরুতেই দেখেছে আর ঘায়েলও হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবারও দেখল। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেল তেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন,